সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। মোহাম্মদ শাকিলের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলোতে সক্রিয় ছিলেন রাজপথে। পুলিশ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিদিন লড়েছেন ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। অবশেষে ৩৬ জুলাই বিজয়ের দিন গুলিবিদ্ধ হন তিনি। পুলিশের সেই নির্মম বুলেট আজও বয়ে বেড়াতে হচ্ছে তাকে। আমরা তার মুখে শুনতে চাই সেই সব কথা। শাকিল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শাকিলের উপরে নির্মিত ছোট্ট একটি প্রতিবেদন দেখে নেব। জুলাই যোদ্ধা মোহাম্মদ শাকিলের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। তার বাবার নাম হজরত আলী আর মায়ের নাম মরিয়ম। ৫ ভাই বোনের মধ্যে তৃতীয় শাকিল। ২০১৬ সালে স্থানীয় সাদিপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন শাকিল। ২০১৮ সালে একই মাদ্রাসা থেকে করেন আলিম পাশ। বর্তমানে কলতাপাড়া ফাজিল মাদ্রাসায় ফাজিল অধ্যয়ন করছেন তিনি। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন মোহাম্মদ শাকিল। প্রতিদিন নিয়ম করে নামতেন রাজপথে। সারাদিন বিভিন্ন স্থানে পিকেটিং করতেন। এভাবে চলতে থাকে জুলাই জুড়ে। আগস্টের শুরু থেকেই শাকিল যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে শরিক হতে থাকেন। সেখানেই ৫ আগস্ট দুপুরের দিকে গুলিবিদ্ধ হন তিনি। ঘাতকের নির্মম বুলেট তার শরীরকে করে ক্ষতবিক্ষত। টুকরো টুকরো হয়ে যায় তার বাম হাতখানা। প্রতিবেদনটি দেখলাম। এবার শুনব শাকিলের মুখ থেকে সেই দুঃসহ স্মৃতি। শাকিল, কি হয়েছিল আসলে ৫ আগস্ট, যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, ছাত্র জনতার আন্দোলনের টিকতে না পেরে পালাতে বাধ্য হয়, ক্ষমতা ছেড়ে যায়? সেদিন কি কারা গুলি করেছিল, কোথা থেকে গুলি করেছিল? ৫ই আগস্ট সকাল ৭টা থেকে ঘুম থেকে উঠি দেখি হঠাৎ বাড়িতেই ছিলেন? হ্যাঁ, বাড়িতেই ছিলাম। তো সকাল ৭টায় ঘুম থেকে ওঠার পর বৃষ্টি। তখন ভাবতেছিলাম যে আন্দোলনে আজকে যাব কিনা। ওইরকম সারা শব্দ পাচ্ছিলাম না, মিডিয়াতে তেমন কিছু পাচ্ছিলাম না, সব কিছু একটু নীরবতা। তারপরে আমাদের বাজার নয়পুরে, ওইখানে আমরা গেলাম। আমাদের আরও যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে যোগাযোগ করলাম, আমরা সবাই একসাথে বসলাম। মানে এর আগে থেকেই আপনি আন্দোলন? এর আগে থেকে আন্দোলন করছিলাম। আমি ১৮ জুলাই থেকে আন্দোলন নেমেছি। যখন দেখলাম যে একটি যৌক্তিক আন্দোলন, যৌক্তিক বৈষম্য কোটা বিরোধী আন্দোলন, এটা যৌক্তিক ছিল। সেই আন্দোলনে আমাদের ছাত্র ভাইয়েরা আন্দোলনে অ্যাক্টিভ হয়েছে, আন্দোলন করেছে। তাদের যে একটা যৌক্তিক দাবিটা মেনে নিচ্ছে না, মেনে নেওয়ার পরিবর্তে আমাদের ছাত্র ভাইদের উপরে আরও বিভীষিকাময় নির্যাতন, গুলি, হত্যা, লাঠিচার্জ, তাদের উপরে আরও আক্রমণ করা হয়েছিল। তো এগুলো আমার আসলে সইতে পারছিলাম না। আমরা ঘরে বসে থাকি, কারণ আমরা তো মানুষ, আমাদের একটা বিবেক আছে। তো এর আগে থেকে তো আওয়ামী ফ্যাসিস্টদের কার্যকলাপ তো আমরা সবাই দেখেছি, অনেকেই দেখেছে, কিন্তু আসলে এরকমভাবে প্রকাশ করতে পারে নাই, বলতে পারে নাই। কারণ দেশে তারা যেভাবে দুর্নীতি করেছে, এগুলো আসলে অসহনীয়। তারা যদি আমাদের দেশকে ভালোভাবে পরিচালনা করতো, সঠিকভাবে দেশ চালাতো, তাহলে আমাদের দেশ কিন্তু আজকে সত্যি অনেক এগিয়ে যেত, সত্যিকার অর্থে। কারণ আমাদের দেশের মানব সম্পদ খুবই ভালো আছে, আমাদের দেশের শ্রমিকরা খুবই কঠোর পরিশ্রম করতে জানে, মেধাবী আছে। ১৮ জুলাই আন্দোলনে নামি। যখন আন্দোলনে গেছি, আব্বা শুনছে পরে অনেক ভয় পেয়েছে। আব্বা আমার ফোন দিয়ে বারবার বলতেছে বাসায় চলে আয়। তো ১৮ জুলাই প্রায় অনেক দিন ওই দিন আন্দোলন করলাম। পুলিশের সাথে প্রায় ধাওয়া পাল্টা দেওয়া, গোলাগুলি হয়েছে। ছাত্রলীগ যে ওদের সাথেও একটা মারামারি হয়েছে। ওরা পুলিশের সাথে ছিল আর কি। পুলিশের পিছনে তারা অবস্থা নিয়ে তারা এই পিস্তল, রামদা, বিভিন্ন অস্ত্র নিয়ে তারাও সজ্জিত থাকতো। তো ওদিন আমাদের 2টি ভাই গুলি বিদ্ধ হয়েছে আর কি। সোনারগাঁয়ে? হ্যাঁ, সোনারগাঁয়ে। ওদিন মারা গেছে? একজন মারা গেছে, আর একজন বেঁচে আছে। আপনার চোখের সামনেই? আমার চোখের সামনে না, পরবর্তীদের আমি দেখতে পেয়েছি। আচ্ছা। তারপরে আমি আবার 20 আগস্ট আন্দোলন করি। ওই দিন তেমন একটা 18 তারিখ যে মারা গেল চোখের সামনে বা গুলিবিদ্ধ হলো, ভয় পান?
না, আমি আসলেই ভয় পাইনি, একদমই ভয় পাইনি। মানে ভয়? না, আমার ভয় কাজ করে নাই। আপনিও তো মরতে পারেন, এই ভয় কাজ করেনি? না। কারণটা কি? কারণটা আমার মনের ভিতরে একটা সাহস ছিল যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। তখন যেন আমার ভিতরে আরো সাহস মানে মৃত্যু আসলে কোনো কিছুই মনে হয়নি? না না, এরকমটা কিছু মনে হয় না। আচ্ছা প্লিজ। তারপর ওই দিন আন্দোলন শেষ করেছি, ভয় পাইনি, তবে আমার শরীর প্রায় ক্লান্ত হয়ে গেছে। অত্যাধিক রৌদ্র ছিল, গরম ছিল, দৌড়াদৌড়ি, প্রায় একটা ক্লান্তে আইসা পড়ছে শরীরে। তারপর ওই দিন প্রায় সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসি। ওই দিন তেমন কেউ কিছু জানে না। তারপরে আবার 20 আগস্টে সেম আন্দোলন করলাম। ওই দিন অনেকে আহত হয়েছে, গুরুতর তেমন কি আহত হয় নাই। মানে আপনার মিছিলের আশেপাশে? হ্যাঁ হ্যাঁ। তবে শুনছিলাম ঢাকার দিকে অনেকে মারা গেছে, গুলিতে বিদ্ধ হয়ে মারা গেছে, অনেক অত্যাচার হয়েছে। এগুলো আসলে আমাদেরকে অনেকভাবে মানে আমাদের আরো বেশি মানে চাঙ্গা করেছে আন্দোলন করার জন্য, বা এক কথা মনে আমাদের আঘাত করেছে যে আমরা তো এই দেশের এই নাগরিক, আমাদের উপরে এইভাবে কেন বিচার বহির্ভূত গুলি করা হলো। 4 আগস্ট নারায়ণগঞ্জে আন্দোলন করেই আমি মদনপুর এরিয়াত, ওই দিন পুলিশ ছিল না। ওই দিন আন্দোলন সম্পূর্ণ আওয়ামী সন্ত্রাসীদের সাথে। তো যখনই আমরা আন্দোলন আসছি, তখন একটি মুরব্বী বয়সে চাচা বলতেছে যে তোমাদের আশেপাশেই কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা আছে, তোমাদের সাথে মিশে আছে, তোমরা সতর্ক হয়ে যাও। এই কথা বলার 10 মিনিটও হয় না, তারা ঠিক আমাদের আক্রমণ করলো। আমরা একটা শান্তিপূর্ণ অবস্থানেই ছিলাম, তারা আমাদের আক্রমণ করলো। আপনাদের ওই অবস্থানে? আমার সামনে ওই দিন আমার কয়েকটি বাইরে মানে এরমভাবে মারছে, পুরো শরীর যেমন লাল রঙে রাঙিয়ে দিছে। ওই দিন দেখে আমি প্রায় স্তব্ধ হয়ে গেছি। ওই দিন খুব খারাপ লাগছে আমার কাছে, যে মানুষ কি মানুষ এভাবে মারতে পারে। আরো বেশি ক্ষুব্ধ হলেন? হ্যাঁ, খুবই আমার কাছে খারাপ লাগছে। তারপর ওই দিনও আমিও আহত হই একটু এই আঙুলে। ওরা পরিকল্পনায় সব কিছু করে নিয়ে আসছে। একজন এরকম বড় বড় পিস্তল নিয়ে আসছে, রামদা নিয়ে আসছে। তারপর আমাদের ছাত্রদের পাশে ওরা টিকতে পারে না আর কি। আলহামদুলিল্লাহ ওই দিন আমরাই জয়ী ছিলাম 4 আগস্ট। আন্দোলন করে যখন বাসায় আসলাম, তখন আমি আবার খবরে দেখলাম আমাদের সমন্বয়ক সার্জিস, হাসনাত, পরে আসিফ, নাহিদ, তাদেরকে যে ডিবি অফিসে ধরে নিয়ে গেল। তখন তো যে সার্জিসরা যে বললো যে আন্দোলন স্থগিত করা হয়েছে, আন্দোলন থেকে সবাই ফিরে যান, তখন আমি আসলে হতাশ যে না, আমরা তো মানবো না। মানে আমি সত্যিই মানি না এটা, যে না আমরা মানি না এটা, এই আন্দোলন থেকে এটা ফিরা যাবে না। আমার অনেকগুলো ভাই ইতিমধ্যে শহীদ হয়ে গেছে, তাদের অবশ্যই তাদের প্রতিদান হিসেবে আমাদের অবশ্যই একটা গণঅভ্যুত্থান বা স্বাধীনতা যাই হোক আমাদের লাগবে। তো 5 আগস্ট সকালবেলা মনস্থির করলাম। আর 5 আগস্ট আমি সম্পূর্ণরূপেই ক্যালকুলেশন করেছি যে ওই দিন গণহত্যা চালাবে। ইভেন আন্দোলনে যাওয়ার সময় ওই দিন আবার আমার আম্মুকে বলে গেছিলাম, ওই দিন জাস্ট 5 আগস্ট, আর একদিনও বলে দিই, আমার আম্মু জানিয়ে দিয়েছিল না। তখন আমার আম্মুকে বুঝাইলাম যে সত্যের পথে অনেকে যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছে, যেমন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী আমরা পড়েছি। উনি শহীদ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত উনি মারা গেছে বাসায়। মারা যাওয়ার আগে ওনার ওয়াইফকে বলতেছে যে আমার এমন কি একটি শরীরে জায়গা আছে যেখানে আমার এই আঘাত, যুদ্ধের আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে না। ওনার ওয়াইফ বলল না, নাই। তো ওনারা যদি সত্যের জন্য লড়ে যেতে পারে, আমরা কেন পারবো না। এভাবে আমার মাকে ইমপ্রেস করে আন্দোলনে যাই। তো যাওয়ার পরে আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে বলতেছি যে আজকে গণহত্যা চালাবে, 100% শিওর। তো আমি যাত্রাবাড়িতে আসি গাড়ি করেই, হেঁটে গাড়ি করে যেভাবে যাত্রাবাড়িতে আসি। যাত্রাবাড়িতে আসার পরে এক পর্যায়ে বৃষ্টির মতো গুলি, কোন দিক দিয়ে যাব, কোথায় যাব, মাথায় কোনো কাজ করতেছে না। একটু পরে আমার সামনে কয়েকটি লাশ পড়ে গেছে যাত্রাবাড়িতে। খুবই করুণ পরিস্থিতি। আপনার সাথে যে বন্ধুরা এসেছিল তাদের মধ্যে কেউ ছিল? না, আমার বন্ধুদের মধ্যে কেউ ছিল না, আমিই ছিলাম। মারাত্মক রণক্ষেত্র, এক কথা যেটা বলে যে এই বুঝি শেষ, এরকম মনে হয়েছিল একবারও? না, এরকম মনে হয় নাই যে হয়তো আমি এরকম। সাহস এবং বিশ্বাস দুটোই ছিল। আমি সবাইকে সতর্ক করতেছিলাম যে আপনারা সবাই বসে পড়েন, বসে পড়লে হয়তো বা বেঁচে যাওয়ার একটা। ওইগুলি তো আপনার গায়ে লাগতে পারতো। হ্যাঁ, তারপর আমিও তো বসে পড়ছি, পরে হঠাৎ আমার শরীরে গুলি ওই দিন।
কোন জায়গায় লাগলো? এই যা হয়তো বা দেখতেছেন এখন আমি সুস্থ, কিন্তু আমার এই হাতে কিন্তু এই হাতে 2বার অস্ত্রোপচার হয়েছে, শেষ পর্যন্ত এখন ভালো হয়নি, এখনো নার্ভ ছিঁড়ে গেছে, আমার হাড়গুলো মানে গুলি কোন জায়গায় লেগেছে? গুলি এদিক দিয়ে লেগে এদিক দিয়ে বেরিয়েছে, এদিক দিয়ে লেগে এদিক দিয়ে বেরিয়েছে। মানে 2টা গুলি বুলেট? হয়তো বা এটা আমি আর এরকম স্পেলিং। মানে কতটা ভয়ঙ্কর গুলি ছিল? মারাত্মক। মানে আপনি এরপরে মানে ওই বসা অবস্থায় গুলি? হ্যাঁ, বসা অবস্থায় গুলি লাগছে। তখন পাশে আমার ফ্রেন্ড ছিল, ইমতিয়াজ করে নাম, আর নাইম ছিল। আপনি কি বুঝতে পেরেছিলেন যে এটা গুলি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তারপরে? বুঝতে পারার পরে আমার ফ্রেন্ডকে বললাম যে আমার তো শরীরে গুলি লাগছে, তো সে হতভম্ব। তখন সে অবস্থায় একটু যখন আওয়াজটা একটু কম পাচ্ছি, তখন আমার বন্ধু আমার কিন্তু সাথে সাথে ধরতে পারে নাই, রক্ত অনেক। মানে আপনি বসা অবস্থায় গুলি, এরপরে কি বসেই রইলেন? বসেই রইছি, রক্ত ঝরতেছে, কেউ এগিয়ে আসতে পারছে না, ওই যে মারাত্মক লেভেলে গুলি ছুটতেছে, এই জন্য মানে যে যার মতো জীবনে বাঁচার জন্য আড়ালে আবডালে থাকছে বা একটু নিরাপদ অবস্থানের জন্য সবাই অবস্থান নিচ্ছিল আর কি। আপনি যে গুলিবিদ্ধ, আপনার বন্ধু আপনার কাছে আসতে পারছে না? আমার বন্ধু কিন্তু সাথে, বা আপনার বন্ধুর সাথে, তবুও ধরতে পারছে না? তবুও ধরতে পারতেছে না। মানে এত কাছে থেকেও না, বন্ধুর জন্য কিছুই করতে পারে নাই কিন্তু। এবং আপনি রক্ত ঝরছে, রক্তাক্ত। হ্যাঁ, তারপরে আমার বন্ধু বলল যে সামনে দৌড়াও। আমার হাতটা কিন্তু গুলি লাগার পরে গাছের ডাল কেটে ফেলার পরে যেমন চামড়া ঝুলে যায়, এরকম আমার হাতে এরকম ঝুলে গেছে। মানে চামড়ার সাথে, মাংসের সাথে ঝুলে গেছে এরকম। হাড় একেবারে হাড় গুঁড়ো হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, গুঁড়ো হয়েছে। এখন আমার হাড় ভিতরে টুকরো আছে, 2বার অপারেশন। তার মানে আপনার হাতটি আর মানে চামড়ায় ঝুলে ছিল, মানে ভিতরে হাড়গুলো আলাদা হয়ে গেছে, মাংসগুলো আর আছে, মানে এগুলো ঝুলে গেছিল আর কি, নড়তেছে এরকম। হ্যাঁ। তারপরে আমার বন্ধু বললো দৌড়াতে। এরপর কি হাতটা কি করলেন? হাতটা এভাবে করে তারপরে প্রায় 3 থেকে 4 মিনিট পরে একটু দূরে অন্য অবস্থানে গেছি, তখন আমার বন্ধু দৌড়ছে। মানে আপনার তখনও জ্ঞান ছিল? হ্যাঁ, আমার জ্ঞান ছিল। আপনি সেন্সলেস? না, সেন্সলেস হয় নাই, আমি একটু তখনও ভীতি বোধ করিনি আর কি। আচ্ছা, তারপর? তখন আমার বন্ধু দৌড়ছে, আর তখন আমি ভাবছি যে যদি শহীদ হয়ে যায়। সকালে মাকে যেটা বলে এসেছিলেন, হ্যাঁ, সেটাই সেই পরিণতি হয়তো। সেই পরিণতি। মা আমাকে ভাতও দিয়েছিল, ভাতও খাইনি ঠিক মতো, এসে বসে। মায়ের কথা মনে পড়েনি তখন, যে মাকে তো শহীদ হওয়ার কথা বলে এসেছিলাম? মনে হয়েছিল যে আমি মাকে রেখে আসছি, যদি আমি পৃথিবীতে চলে যাই আমার মায়ের জন্য আল্লাহ যথেষ্ট, এরকমটাই মনে হয়েছিল। এই বিশ্বাস ছিল? হ্যাঁ, এই বিশ্বাসই ছিল। আপনার কয় ভাই বোন? আমি সব ভাই 4 জন। আর আপনি সবার বড়? না, আমি মেজো, আর আমার একটা বড় বোন আছে, এই জন্য আর বেশি একটা চিন্তা হয় না আর কি। মায়ের তো আরো সন্তানেরা আছে। হ্যাঁ। তারপরে নিরাপদ জায়গায় গিয়ে? হ্যাঁ, নিরাপদ জায়গা যাওয়ার পরে আমার বন্ধু আমাকে ধরার পরে বলতেছে গুলি লাগছে ভাই, গুলি একটু সাইড দেন। আমার মাথায় একটা বাংলাদেশের পতাকা ছিল, পতাকা দিয়ে আমার হাতটা বাঁধছে। মানে গুলি লাগার জায়গাটা পতাকা দিয়ে, বাংলাদেশের পতাকা দিয়ে বাঁধলেন? হ্যাঁ, বাঁধছে, ওরা বাঁধছে আর কি। তো বাঁধার পরে যাত্রাবাড়িতে একটা হাসপাতাল আছে, হাসপাতালে নিয়ে গেল, অনাবিল হাসপাতাল। হ্যাঁ, তো আমার বন্ধু আমার পরে বলতেছে যে তোর গায়ের রক্ত যে আমার শরীরে লাগছে, সে মনে করছে ওর গায়ে গুলি লাগছে। তো তারপরে অনাবিল হাসপাতালে গিয়ে দিয়ে অবস্থা আরো খুবই খারাপ। মানে কোত্থেকে যে এত লাশ আসলো, এক হাত জায়গা নাই একটা মানুষ যে রাখবে। লাশ কয়েকটা লাশ বা আন্দোলনকারীরও আছে যারা নিয়ে আসতেছে। তো এখানে আমাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। রক্ত বন্ধ হয়েছিল? রক্ত বন্ধ হয়নি, আমার এই হাত দিয়ে তো টানা 10 দিন ব্লাড বেরিয়েছে। তারা আমাকে রেফার করলো ইসলামিয়া সেন্ট্রাল ব্যাংক হাসপাতাল, কাকরাইলে। তো ওইখানে যাবো, গাড়ি নেই, পরিস্থিতি খারাপ। তখন একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়েছি, গলি রাস্তা, ওইখানে রাস্তার অবস্থা কন্ডিশন খারাপ, রাস্তা ঝাঁকাইতেছে, রিক্সা ঝাঁকায় আর ব্যথা। তো এরই মধ্যে আবার কিন্তু শুনলাম যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। গুলি লাগার পরে? হ্যাঁ, লাগার পরে তখন কিন্তু মানে আমার ব্যথা লাগে না, আমার মানে ওই যে চলে গেছে, পালাইছে, ওই আনন্দে আমার চোখ দিয়ে পানি বেরিয়েছে, এরকম একটা আনন্দ ছিল। তারপর ওই হাসপাতালে নেওয়ার পরে মানে শেখ হাসিনা পালিয়েছে শুনলেন কিভাবে? এই যে সবাই বলতেছে যে পালাইছে শেখ হাসিনা পালাইছে, সবাই মিছিল টিছিল নিয়ে বের হইছে। আমার বন্ধু বলতেছে শেখ হাসিনা পালাইছে। একটু খবর তো বুঝেন, এর একটা মহা খবর, উল্লাস দেখলেন? হ্যাঁ, উল্লাস। মানে তখন মানে আমি
নিজের কাছে স্যাটিসফাইড যে আলহামদুলিল্লাহ, মানে ভার মুক্ত নির্ভার মনে হয়েছিল। আলহামদুলিল্লাহ বিজয় হয়েছি আমরা। তবে আসলে বিজয়, তারপরে ইসলামী ব্যাংক হাসপাতালে গেলেন। হ্যাঁ, ইসলামী ব্যাংক হাসপাতালে যাওয়ার পরে তখন বড় ডাক্তার আসে নাই, বড় ডক্টরও ওই বিজয় উদযাপন করতেছে। একসময় সন্ধ্যা হয়ে গেল, বড় ডাক্তার আসলো, আমার এক্সরে করতে খুবই কষ্ট হয়েছে, এত মারাত্মক লেভেলের ব্যথা হয়েছে সহ্য করার মতো না। এক্সরে করে দেখি প্রায় অবস্থা খুবই খারাপ হাতে। আর তখন মনে করছিলাম কি যে বুলেট মনে হয় ভিতরে ছিল, আমি তখন বুঝতে পারি না যে বুলেট বের হয়ে গেছে না, মানে আমার হাড়গুলা যেমন কয়েকটা লোহা একসাথে হলে যেমন আওয়াজ হয়, শব্দ হয়, ওইরকম হইতেছে। তো আমি এই জন্য ভাবছি যে হয়তো বা বুলেট এখানে আছে, কিন্তু পরে বুঝলাম যে বুলেট নেই। তখন ওই ডক্টররা বললো যে এখন তো অপারেশন করা ইম্পসিবল, এখন অপারেশন করলে সে মারা যাবে, কারণ ইতিমধ্যে ও প্রচণ্ড ব্লাড হারিয়েছে সে। তারপর রাত 2টায় অ্যাম্বুলেন্সে করে আমাকে বাসায় নিয়ে যায়। আর ইতিমধ্যে কিন্তু সন্ধ্যায় আমার বাসায় খবর গেছে যে আমি আহত হয়েছি। সন্ধ্যায় সারাদিনে আর খোঁজটা পায় নাই? না, সারাদিনে খোঁজ পায় নাই। তো আমার দাদি, আমার মা আমার পরে বলছে যে আমাদের মনে একটা অশান্তি বিরাজ করতেছিল, যে সব সময় প্রায় সন্ধ্যার আগে গিয়ে চলে আসি, আজকে কেন এখন আসলাম। তো আমাকে ফোন দিয়ে পাচ্ছিল না। এক পর্যায়ে আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে তোমার কিন্তু বাড়িতে জানাও না, তা আমার মাকে তুই টিকতে পারবে না। তো এই মাঝখানে আমার বন্ধুর সাথে কথা হয়েছে, প্রবাসী, তো তারা খবরটা দিয়ে দিচ্ছে আর কি আমার বড় ভাইয়ের কাছে। তো শুনছি যে আমার মা কয়েকবার সেন্সলেস হয়েছে। সন্তান তো আমার মার সাথে তখন কথা বলছি, আমি কথা বলতেছি যে মা আমাকে চিনতে পারতেছে, ভাবছে আমি নাই, গুলি লাগছে। বাসায় ওই দিন রাত 2টায় বাসায় যাই অ্যাম্বুলেন্সে। পরের দিন আমার জামাগুলো আমি নিয়ে আসি, ওই জামাগুলো আমার মা ধুইতে গিয়া সেন্সলেস হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, এত পরিমাণে ব্লাড গেছে, পুরো এক বালতি পানি লালে লাল হয়ে গেছে। তারপরে ওই দিন ব্যান্ডেজ করে আসছিলাম ইসলামী সেন্ট্রাল ব্যাংক হাসপাতাল থেকে। 6 আগস্ট বিকেলবেলায় প্রায় আমার ব্যান্ডেজ আবার রক্তে প্রায় ভিজে গেছে। তো আমার এর মধ্যে শরীরে কি রক্ত দেওয়া হয়েছিল? না, এর মধ্যে শরীরে রক্ত দেওয়া কিছুই হয়নি। আমার আত্মীয় স্বজন আইসা, এখানকার স্থানীয় জামাতে ইসলামের নেতাকর্মীরা আমাকে দিবারাক হাসপাতালে ভর্তি করায় 6 আগস্ট। ওই দিন ড্রেসিং করে, তো এরকম 10 দিন ড্রেসিং করছে। 10 দিন পর্যন্ত আমার ব্লাড হয়ে গেছে। 17 আগস্ট আবার ফার্স্ট অপারেশন হয়, 2টা ইমপ্লান্ট বসানো হয়। এদিকে ইমপ্লান্ট বসানোর পরে কিন্তু আমার এদিকে হাত শুকিয়ে গেছে, একটা হাত শুকিয়ে গেছে, এটা ঠিক আছে, এটা শুকিয়ে গেছে। একটা নার্ভও আমার ছিঁড়ে যায়। একটা নার্ভ ছিঁড়ে যাওয়ার জন্য ডক্টর বলছে এটা রিপেয়ার করতে হবে। 17 আগস্ট ফার্স্ট অপারেশন হয়। অপারেশন শেষে আর 5-6 দিন পরে বাসায় আসি। বাসায় আসার পরে 3 সপ্তাহ পরে আবার প্লাস্টার খুলে আস্তে আস্তে হাতি করি। কিন্তু আমার হাত, আমি চলতে গেলে হাতে বাতাস লাগলে আমার হাতে কারেন্টের মতো শক লাগে। জাস্ট বাতাস লাগলেই কারেন্টের মতো শক লাগে, খারাপ অনুভূতি, ভীষণ কষ্ট হয়। এখনও সেম অবস্থায় আছে। তখন ডক্টর বলতেছে তোমার নার্ভ ছিঁড়ে গেছে, নার্ভ ইনজুরি। তখন তো প্রাইভেটে চিকিৎসা করছি, সেখানেও টাকা গেছে। আলহামদুলিল্লাহ, টাকা পয়সা চিকিৎসার খরচ আমাদের স্থানীয় যে বিএনপি নেতা উনিও দিছে, জামাত ইসলামও দিছে, মানে সমাজের সবাই দিছে। হ্যাঁ, আপনার পাশে ছিল। হ্যাঁ, আমার এক সভাপতিও দিছে আমার মাদ্রাসার। তো ওইখানে ট্রিটমেন্ট শেষ। তো আবার ডাক্তার বলতেছে যে তোমার নার্ভগুলো রিপেয়ার করতে হবে। তো নার্ভ রিপেয়ারের জন্য যায় আবার পিজি হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। সেখানে ডক্টর নার্ভ রিপেয়ার করে। তো নার্ভ রিপেয়ার করতে দেখা গেছে যে ইমপ্লান্টগুলো প্রথম বসানো হয়েছে, ইমপ্লান্টগুলো রিমুভ করছে। তো বলতেছিল যে তুমি একটু সাবধানে থেকেও, একটু ভালো করে চলাফেরা করো। তো এগুলো খোলার পরে আবার আমাকে একটু এক্সারসাইজ দিয়ে দিচ্ছে আর কি, এক্সারসাইজ করতে হয়। এক্সারসাইজ করতে গিয়ে আবার একটু সমস্যা হয়েছে হাতে, এখনও আবার হাতে মেন সমস্যা রয়ে গেছে। ডক্টর আবার এখন বিদেশ রেফার করছে। এই যে আপনার বাড়ির আশেপাশের রাজনৈতিক এবং সামাজিক মানুষগুলো আপনার পাশে সহযোগিতা করেছে, সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে, সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাননি?
বা এই চিকিৎসা তো একেবারে ফুল ফ্রি করবার কথা ছিল, এটা তো প্রাইভেট মেডিকেল ছিল, মানে কারোর তো নেবার কথা ছিল না, ঘোষণা দিয়েছিল তো নিচে সামান্য নিচে আর কি। সামান্য হ্যাঁ, যেমন 2 লক্ষ টাকার মতো খরচ যায় জেনারেলি, ওইখান থেকে প্রায় মোটামুটি 55,000 টাকা নিছে তাদের যে ইমপ্লান্টের খরচটা আর কি নিছে। আচ্ছা আচ্ছা। আর বাকিগুলো নেয়নি। তো তারপরে এই পিজি হাসপাতালে নার্ভের অপারেশন করার পর ওর জন্য হাত বেলা নেই, এখন আমাকে রেফার করা হয়েছে বিদেশে। মানে বিদেশে রেফার করা হয়েছে, মানে দেশের বাইরে, অন্য দেশের বাইরে চিকিৎসার জন্য। আপনি গিয়েছিলেন? না, এখনো যাইনি আমি। সরকারের পক্ষ থেকে আপনাকে কোনো সহযোগিতা করা হয়নি? সরকারের পক্ষ থেকে আমাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আর জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা হয়েছে। এই 2 লক্ষ টাকা? হ্যাঁ। এর বাইরে আর কোনো সহযোগিতা আবার না পান নাই? একটা বিষয় অভিযোগ, সরকার তো আমাদেরকে বিদেশে চিকিৎসার জন্য দিতেছে আলহামদুলিল্লাহ, মানে বাইরে রোটেশন হ্যাঁ দিচ্ছে? বাইরে দিচ্ছে, কিন্তু ওই দিচ্ছে যে এখানে লং প্রসেস হয়ে যাচ্ছে, ততদিনে আসলে আপনাদের শরীরের কন্ডিশন তো খারাপ হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। সঠিক সময় যদি আমি চিকিৎসা না নেই তাহলে তো আমি প্রপারলি সুস্থ হতে পারবো না। আর সব ঠিক আছে? আর সব ঠিক আছে বলতে আমি বলবো না যে আর সব ঠিক আছে। সমাজের মানুষগুলো কি আপনাকে স্বাভাবিকভাবে দেখে? আমার ভয় হয় কখনো যে আবার যদি সেই আওয়ামী লীগ, সেই হাসিনা, সেই ফ্যাসিস্ট ফেরে? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া যেহেতু আমাকে মেসেঞ্জারে কয়েকজনে আমি চিনি না আমাকে হুমকি দামকি দিতেছে। কি বলে তারা? তারা এখন বলে যে তোমার তো এবার গুলি লাগছে হাতের পিঠে, এবার গুলি লাগবে সরাসরি মাথায়, কপালে গুলি লাগবে। কারা এরা? এরা আমাকে মেসেঞ্জারে ফেসবুকে হুমকি দেয়, আমি চিনি না। মানে আপনার ফেসবুক ফ্রেন্ড? হ্যাঁ, ওরা হয়তো বা এটা ফেক আইডি খুলে এরকম করে, এই অবস্থা আর কি। মামলা করতে এমনি গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, আমিও তো বিচার চাই, অবশ্যই আমি বিচার চাই, বিচার যাবো না? আপনার তো একটা হাত এক প্রকার অচল, স্বপ্ন তো ছিল জীবনে অনেক কিছু করার, অবশ্যই। সেই স্বপ্ন কি আছে? যদি সুস্থ হই তাহলে স্বপ্নটা বাস্তবায়ন করতে একটু সহায়তা হইব, তারপরও আমি অবশ্যই চেষ্টা করে যাব। মানুষ আপনার কাছে কি মনে হয় আপনি আবারও সেই সেই উদ্যম, সেই গতি নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এ বিশ্বাস করেন আপনি? আমি আশা করি আমি ফিরতে পারবো, তবে অনেক সময় মানসিকভাবে একটু হতাশাগ্রস্ত হয়ে যাই যখন একলা থাকেন। একলা থাকি, তবে যখন আমার হাত নিয়ে ভাবি যে আমি একটা সুস্থ জীবনে ছিলাম, এখন স্বাভাবিক পারছি না খেলতে, খেলাধুলা, আমার খেলাধুলা খুবই পছন্দ, এখন খেলতে পারতেছি না, মন খারাপ হয়? অনেক মন খারাপ হয়। মা কি কখনো জিজ্ঞেস করেছে যে কি অবস্থা? মাকে কি সঠিক উত্তর দিতে পেরেছেন? মা তো আমার এই অবস্থায় নিয়ে মা আরো বেশি আপসেট, সে আরো বেশি হতাশাগ্রস্ত। বাবা অনেক কান্না করছে এই বিষয় নিয়ে, এখন যাওয়ার তো হয়ে গেছে, আর কি করার আছে। আপনাকে কি কেউ পঙ্গু মনে করে যে আপনি পঙ্গু হয়ে গেছেন? যদি কেউ এইভাবে দেখে তখন তো মন খারাপ হয় যে তোমাদের জন্য, এই দেশের জন্যই তো আমি আজকে এই অবস্থায়, তোমরা আমাকে ভাবছো, এগুলো এই ফিলিংটা হয়? এই ফিলিংটা হয়, অনেকে বলে যে দেশের তো এখন পরিস্থিতি একটু অন্যরকম, যে তোমরা আন্দোলন করলা কি হইলো, দেশের পরিস্থিতি খারাপ। তখন আমি বলি যে আসলে স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা একটু কঠিন, যখন আমরা এখন বিজয় অর্জন করছি, বিজয়টা ধরে রাখারই সবচেয়ে বড় যুদ্ধ। যাদের কারণে রক্ত ঝরলো, একটা হাত অচল, অনেকটা জীবনের স্বপ্নও কিছুটা ফিকে হয়েছে, আপনি কি মনে করেন তাদের বিচার হওয়া উচিত, বা কেমন বিচার হওয়া উচিত? এমন বিচার হওয়া উচিত, এমন দৃষ্টি স্থাপন করা উচিত বিচারের মাধ্যমে, যেন পরবর্তীতে কোনো রাজনৈতিক নেতা, কোনো সরকার আসলে যেন স্বৈরাচার হয়ে না ওঠে, মানুষের বুকে গুলি করতে না পারে, মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণ কোনো কাজ যেন না করতে পারে, এরকম দৃষ্টি স্থাপন রেখে বিচার করতে হবে। ধন্যবাদ আপনাকে শাকিল। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, করেছে নির্মমতার নতুন রেকর্ড। মোহাম্মদ শাকিল বয়সের তরুণ এই জুলাই যোদ্ধার স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। হাসিনার খুনি বাহিনীর বুলেটের সামনে দাঁড়িয়ে যিনি গেয়েছিলেন সাম্যের গান। আসুন আমরা শাকিলের মতো এমন তরুণ তুর্কিদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করি সুশাসন ও ন্যায় বিচার।
দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersmriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।